এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা চতুর্থ শ্রেণীর 94 পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি 94 পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে শুরুতেই 8.5 বলা হয়েছে অনুশীলনী এবং ব্র্যাকেটে আমরা দেখতে পাচ্ছি 1। দেখো একটু নিচে লক্ষ্য করলে এখানে 1 নম্বরে বলা হয়েছে বক্স থেকে প্রকৃত ভগ্নাংশ এবং যে ভগ্নাংশগুলোর মান 1-এর সমান তা খুঁজে বের করো। আচ্ছা দেখো, আমরা যদি এই প্রশ্নটিকে আবারও একটু বোঝার চেষ্টা করি, আমাদেরকে বলা হয়েছে বক্স থেকে, মানে এই যে বক্সটি আমরা দেখতে পাচ্ছি, এই বক্স থেকে প্রকৃত ভগ্নাংশ এবং যে ভগ্নাংশগুলোর মান 1-এর সমান তা খুঁজে বের করো। আচ্ছা, আমাদের কিন্তু এখান থেকে 2 রকমের ভগ্নাংশ খুঁজে বের করতে বলা হয়েছে, তাই না? প্রথমত হচ্ছে কি প্রকৃত ভগ্নাংশ। আচ্ছা দেখো, এই যে প্রকৃত ভগ্নাংশ আমাদের বের করতে বলা হয়েছে, এই প্রকৃত ভগ্নাংশটা আসলে কি? আমরা যদি সহজভাবে এটিকে বোঝার চেষ্টা করি, যে ভগ্নাংশের হর বড় থাকে এবং লব ছোট থাকে সেই সমস্ত ভগ্নাংশকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। দেখো, যেমন আমরা যদি শুরুতে লক্ষ্য করি, এখানে রয়েছে 3/2, তাই না? আমরা জানি যে কোনো ভগ্নাংশের উপরে যে সংখ্যাটি থাকে সেটিকে বলা হয় হচ্ছে লব, এবং নিচে যে সংখ্যাটি থাকে বা নিচের অংশকে কিন্তু বলা হয় হর, তাই না? তাহলে যে সমস্ত ভগ্নাংশের নিচের অংশ বা এই হরটি বড় থাকবে এবং উপরের সংখ্যাটি ছোট থাকবে, মানে লব ছোট থাকবে, সেই সমস্ত ভগ্নাংশকে কিন্তু বলা হয় প্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, খুবই সহজ একটি বিষয়, তাই না? তাহলে আমরা কিন্তু এখান থেকে প্রকৃত ভগ্নাংশ কোনগুলো রয়েছে সেগুলোকে আলাদা করব। এবং আমাদের আর কি বলা হয়েছে? আমাদের বলা হয়েছে যে ভগ্নাংশগুলোর মান 1-এর সমান। আচ্ছা, তাহলে যে ভগ্নাংশগুলোর মান 1-এর সমান আমরা কিভাবে করে বুঝবো যে কোন ভগ্নাংশগুলোর মান 1-এর সমান? এটি কিন্তু আরও সহজ বন্ধুরা। দেখো কিভাবে আমরা দেখব, যে সমস্ত ভগ্নাংশগুলোর উপরে এবং নিচে একই সংখ্যা রয়েছে সেই সমস্ত ভগ্নাংশগুলোর মান হচ্ছে কি 1-এর সমান। আচ্ছা, যেমন দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি উপরেও রয়েছে 4, নিচেও রয়েছে 4। তাহলে উপরে এবং নিচে যদি একই সংখ্যা থাকে তাহলে আমরা ধরে নিব কি যে এই সমস্ত ভগ্নাংশগুলোর মান 1-এর সমান। আচ্ছা, 1-এর সমান কিভাবে হয় যদি আমরা একটু উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। যেমন দেখো এখানে উপরেও রয়েছে 4, উপরেও আমরা দেখতে পাচ্ছি 4 এবং নিচেও কিন্তু দেখতে পাচ্ছি 4। এখন এই উপরের সংখ্যা এবং নিচের সংখ্যাকে যদি আমরা কাটাকাটি করি, আমরা কত দিয়ে কাটাকাটি করতে পারবো? যেহেতু উপরে নিচে একই সংখ্যা রয়েছে, তার মানে কিন্তু 4 দ্বারাই আমরা কাটাকাটি করতে পারবো, তাই না? তাহলে 4 দ্বারা আমরা এই 4কেও কাটাকাটি করবো, আবার এই 4কেও কিন্তু আমরা 4 দ্বারাই কাটবো। তাহলে 4 দ্বারা 4কে কাটলে কয়বার ভাগ করা যায়? আমরা জানি 4 1-এ 4, তাই না? আমরা কিন্তু একবার ভাগ করতে পারবো। আমরা উপরে পাচ্ছি 1, আবার 4 দ্বারা যদি এই নিচের 4কে আমরা কাটি তাহলে কয়বার আমরা কাটাকাটি করতে পারবো বা কত পাবো? আমরা জানি 4 1-এ 4, অর্থাৎ এইখানেও কিন্তু আমরা 1 পাবো, মানে একবার কিন্তু 4 দ্বারা 4কে ভাগ করতে পারবো। তাহলে দেখো এখন আমরা উপরেও পাচ্ছি 1 এবং নিচেও পাচ্ছি 1। এখন আমরা জানি যে কোনো ভগ্নাংশের নিচে যদি 1 থাকে তাহলে সেই 1টাকে কখনোই লিখতে হয় না। ঠিক আছে, তাহলে আমরা উপরে যে সংখ্যাটি পাচ্ছি শুধুমাত্র সেটিকেই লিখে দেবো। উপরে পাচ্ছি কি? উপরে কিন্তু আমরা পাচ্ছি শুধুমাত্র 1, তাই না? আচ্ছা, উপরে আমরা একটু সমান দিয়ে আমরা কি লিখতে পারি? উপরে যেহেতু পাচ্ছি 1, আমরা কিন্তু একটু সমান দিয়ে লিখতে পারি শুধুমাত্র 1, এবং নিচে যে 1 রয়েছে এই 1কে কিন্তু আমরা লিখবো না, কারণ যে কোনো ভগ্নাংশের নিচে যদি আমরা 1 পাই এই 1টাকে কখনোই লিখতে হয় না। তাহলে আমাদের উত্তর হলো কত? উত্তর কিন্তু হয়ে গেল শুধুমাত্র 1। তাহলে কি এই যে 4-এর 4 এই ভগ্নাংশটি কি 1-এর সমান হলো? হ্যাঁ, 1-এর সমান কিন্তু হয়ে গেল। তাহলে আমরা কি বুঝতে পারি? আমরা বুঝতে পারি যে সমস্ত ভগ্নাংশের উপরের সংখ্যা এবং নিচের সংখ্যা একই রকম হবে সেই সমস্ত ভগ্নাংশের মান হচ্ছে কি 1-এর সমান হবে। এখন আশা করি সকলেই আমরা খুব সহজেই কিন্তু এই 2 রকমের ভগ্নাংশই খুঁজে বের করতে পারবো। তাহলে দেখো এখানে 1 নম্বরে আমাদের বলা হয়েছে প্রকৃত ভগ্নাংশগুলো হলো। তাহলে এখানে যে প্রকৃত ভগ্নাংশগুলো রয়েছে সেগুলোকে যদি আমরা শুরুতে বের করি, আমরা জানি প্রকৃত ভগ্নাংশ কেমন হয়? নিচের সংখ্যাটি বড় থাকে, উপরের সংখ্যাটি ছোট থাকে। তাহলে দেখো এই যে 3/2 এটি কিন্তু নিচে বড়, তার মানে কি এটি একটি প্রকৃত ভগ্নাংশ। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? প্রথমে লিখতে পারি হচ্ছে 3/2, তারপরে একটি কমা দিয়ে দেখো এরপরে রয়েছে কি 4-এর 4, অর্থাৎ এই দুটি কিন্তু একই সমান, তাই না? এটি কিন্তু প্রকৃত ভগ্নাংশ না, এটি কিন্তু 1-এর সমান ভগ্নাংশ, যার কারণে এটিকে আমরা লিখবো না। এরপরে রয়েছে 8-এর 5। দেখো এখানে কিন্তু নিচের সংখ্যাটি বড়, উপরের সংখ্যাটি ছোট, তার মানে এটি কিন্তু কি একটি প্রকৃত ভগ্নাংশ, তাই না? আমরা এখানে লিখে দেবো 8-এর 5। এরপরে কমা দিয়ে
দেখো এরপর আমরা দেখতে পাচ্ছি 5-এর 8, এখানে কিন্তু এই নিচে দেখতে পাচ্ছি 5, নিচের সংখ্যাটি কিন্তু ছোট, কিন্তু আমরা জানি নিচের সংখ্যা যদি বড় হয় তাহলে সেটিকে আমরা প্রকৃত ভগ্নাংশ বলতে পারি, কিন্তু এখানে নিচের সংখ্যা যেহেতু ছোট তার মানে কি এটিকে আমরা প্রকৃত ভগ্নাংশ বলবো না, আমরা কিন্তু এটিকে প্রকৃত ভগ্নাংশ বলবো না, যার কারণে এটিকে কিন্তু আমরা এখানে লিখবো না। এরপরে দেখতে পাচ্ছি 9-এর 3, এটি কিন্তু প্রকৃত ভগ্নাংশ, তাই না, কারণ নিচের সংখ্যা বড়, আমরা এখানে লিখে দেবো 9-এর 3। এরপরে কমা দিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি 12-এর 13, নিচে রয়েছে 12, উপরে রয়েছে 13, নিচের সংখ্যাটি কিন্তু ছোট, নিচে ছোট হলে কিন্তু আমরা এটিকে লিখবো না, এটি কিন্তু প্রকৃত ভগ্নাংশ নয়। এরপরে দেখতে পাচ্ছি 26-এর 27, তাই না, এখানে নিচে দেখতে পাচ্ছি ছোট, উপরে বড়, তার মানে এটিও কিন্তু প্রকৃত ভগ্নাংশ নয়। এরপরে দেখতে পাচ্ছি 1-এর 1, মানে এখানে উপরেও যা নিচেও তাই, তার মানে এটিও কিন্তু প্রকৃত ভগ্নাংশ না, আমরা এটিকেও লিখবো না। এরপরে দেখতে পাচ্ছি 76-এর 76, এটিও কিন্তু দেখো দুটি সমান, তাই না, তার মানে এটিও কিন্তু প্রকৃত ভগ্নাংশ নয়। এরপরে দেখতে পাচ্ছি 48-এর 42, এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি 48 কিন্তু বড়, নিচের সংখ্যাটি কিন্তু বড়, উপরের সংখ্যাটি ছোট, তার মানে এটি প্রকৃত ভগ্নাংশ, আমরা কিন্তু এটিকে লিখে দেবো, এইখানে আমরা লিখবো 48-এর 42, তাই না। আচ্ছা, আমরা লিখে দিলাম। এরপরে রয়েছে 25-এর 2, তার মানে এটি কিন্তু প্রকৃত ভগ্নাংশ, দেখো বড় সংখ্যাটি কিন্তু নিচে আমরা দেখতে পাচ্ছি, যার কারণে আমরা এটিকে কিন্তু এখানে লিখে দেবো 25-এর 2, আমরা লিখে দেবো 25-এর 2। দেখো এখানে যতগুলো ভগ্নাংশ আমরা লিখলাম, এখানে প্রত্যেকটি ভগ্নাংশের নিচের সংখ্যাগুলো বড় এবং উপরের সংখ্যাগুলো ছোট, তাই না। দেখো আমরা কিন্তু খুব সহজে এটিকে সমাধান করে ফেললাম। এবারে যদি আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে 2 নম্বর বলা হয়েছে 1-এর সমান ভগ্নাংশগুলো হলো। আচ্ছা, এবারে 1-এর সমান যে ভগ্নাংশগুলো রয়েছে, 1-এর সমান ভগ্নাংশ তো আমরা নিশ্চয়ই বুঝেছি, তাই না, উপরে এবং নিচে যেগুলোর একই রকম সংখ্যা রয়েছে সেগুলোকেই বলা হয় 1-এর সমান ভগ্নাংশ। যেমন দেখো এখানে এই একটি 1-এর সমান ভগ্নাংশ, নিচে হচ্ছে, উপরেও 4, নিচেও 4, তাহলে এটি 1-এর সমান ভগ্নাংশ, আমরা শুরুতে লিখবো হচ্ছে 4-এর 4। এরপরে একটি কমা দিয়ে দেখো তো আর কোথায় রয়েছে একই রকম ভগ্নাংশ, আমরা দেখতে পাচ্ছি, দেখো এই যে একটি ভগ্নাংশ রয়েছে 1-এর 1, এখানে দেখো উপরেও 1, নিচেও 1, যেহেতু উপরে নিচে একই সংখ্যা, যার কারণে কিন্তু আমরা বলতে পারি এটিও 1-এর সমান ভগ্নাংশ, আমরা এখানে লিখবো হচ্ছে 1-এর 1। এরপরে কমা দিয়ে আর কি কোনো রয়েছে, দেখো আমরা দেখতে পাচ্ছি এই যে দেখো সর্বশেষ আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি 3-এর 3, এই 3-এর 3 মানে উপরেও 3, নিচেও 3, তাই না, তাহলে এটি কিন্তু 1-এর সমান ভগ্নাংশ, তাহলে আমরা এটিকেও কিন্তু এখানে লিখতে পারি। আচ্ছা, এর আগে দেখো এই যে একটি কিন্তু আমরা কাটিয়ে গেছি, তাই না, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 76-এর 76, তার মানে এটিও কিন্তু একটি 1-এর সমান ভগ্নাংশ, আমরা এখানে লিখে দেব 76-এর 76। এরপরে সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি 3-এর 3, তাই না, আমরা এখানে লিখে দেব 3-এর 3। তাহলে কিন্তু আমরা এই দুটিকেই খুবই সহজেই সমাধান করে ফেললাম, আশা করি সকলে তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে 2 নম্বর প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে গাণিতিক প্রতীক ব্যবহার করে নিচের ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজাও। আচ্ছা, আমাদের এই দেখো নিচে যে প্রশ্নগুলো আমরা দেখতে পাচ্ছি, যে ভগ্নাংশগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলোকে বলা হয়েছে গাণিতিক প্রতীক ব্যবহার করে নিচের ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজাও। তার মানে আমাদের এই ভগ্নাংশগুলোকে কিন্তু ছোট থেকে বড় ক্রমে সাজাতে হবে এবং মাঝখানে কিন্তু গাণিতিক প্রতীক আমাদের ব্যবহার করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এই 1 নাম্বার যে অঙ্কটি রয়েছে এটিকে যদি আমরা একটু সমাধান করার চেষ্টা করি, দেখো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি 2-এর 1 নম্বরে বলা হয়েছে 7-এর 6, 7-এর 3, 7-এর 7 এবং 7-এর 2। তাহলে এই ভগ্নাংশগুলো থেকে আমাদের কিন্তু খুঁজে বের করতে হবে যে কোন ভগ্নাংশটি ছোট, সবচেয়ে ছোট, তাই না, তারপরে কোনটি ছোট, তারপরে কোনটি ছোট, এইভাবে করে কিন্তু আমাদের ছোট থেকে বড় অনুযায়ী সাজাতে হবে, তাই না। আচ্ছা, এখন আমরা কিভাবে করে বুঝবো যে কোন ভগ্নাংশটি ছোট, কোন ভগ্নাংশটি বড়, এটি বোঝার জন্য কিন্তু খুবই সহজ একটি টেকনিক আমরা আজকে শিখবো, ঠিক আছে। আচ্ছা, দেখো আমরা যদি প্রত্যেকটি ভগ্নাংশে লক্ষ্য করি, আমরা দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটি ভগ্নাংশের নিচের অর্থাৎ এই হরগুলো কিন্তু একই সমান রয়েছে, তাই না। এখানে দেখো 7, 7, 7 এবং 7, অর্থাৎ নিচের প্রত্যেকটি জায়গাতে কিন্তু আমরা শুধুমাত্র 7 দেখতে পাচ্ছি, তাই না। যেহেতু হরগুলো সমান এবং আমাদের এখানে মনে রাখতে হবে যখন এই সমস্ত ভগ্নাংশের হরগুলো সমান থাকবে তখন আমরা এই লবগুলোকে দেখে কিন্তু বুঝতে পারবো যে কোন ভগ্নাংশটি ছোট এবং কোন ভগ্নাংশটি বড়। আচ্ছা, দেখো আমরা যদি লবগুলো অর্থাৎ উপরের সংখ্যাগুলোকে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 6, 3, 7 এবং 2, তাহলে এগুলোর মধ্যে সবচাইতে ছোট যেটি থাকবে সেই ভগ্নাংশটি হচ্ছে কি সবচাইতে ছোট ভগ্নাংশ। আচ্ছা, দেখো 6, 3, 7 এবং 2, এগুলোর মধ্যে সবচাইতে ছোট কে? সবচাইতে ছোট কিন্তু 2, তাই না। যেহেতু ও সবচাইতে ছোট, যার কারণে কিন্তু এই ভগ্নাংশটি অর্থাৎ 7-এর 2 কিন্তু সবচাইতে ছোট ভগ্নাংশ, ঠিক আছে। তারপরে এই 2-এর পরে এই 3টির মধ্যে ছোটকে
দেখো 6, 3 এবং 7 এই তিনটির মধ্যে ছোট হচ্ছে 3, তাই না? তাহলে ওর পরে ছোট হচ্ছে 7-এর 3, এই ভগ্নাংশটি কিন্তু ছোট। তারপর হচ্ছে যেহেতু 6 ছোট, তার মানে এই ভগ্নাংশটি তারপরে ছোট এবং সবচাইতে বড় হচ্ছে 7-এর 7, এই ভগ্নাংশটি কিন্তু সবচাইতে বড়, তাই না? দেখো কত সহজে কিন্তু আমরা এটি বুঝতে পারলাম, তাই না? তাহলে আমরা কি করতে পারি, আমরা এখানে একটি সমান চিহ্ন দিয়ে লিখতে পারি। আমরা সমান চিহ্ন দিয়ে লিখতে পারি হচ্ছে কি, সবচাইতে ছোটকে সবচাইতে ছোট হচ্ছে 7-এর 2, তাই না? আমরা লিখবো হচ্ছে 7-এর 2। এরপরে আমাদের কিন্তু বলা হয়েছে যে এই যে ছোট বড় আমরা লিখব, এটিকে কিন্তু গাণিতিক প্রতীকের মাধ্যমে আমাদের বোঝাতে হবে, তাই না? তাহলে আমরা কিন্তু শিখেছি যে এই যে দুটি প্রতীক দেখো, ছোট এবং বড়, এই যে দুটি প্রতীক, এই প্রতীকগুলোকে ব্যবহার করে কিন্তু আমাদের এখানে কিন্তু আমাদের সমাধান করতে হবে, ঠিক আছে? তাহলে এই দুটি প্রতীকের মাঝে আমরা কিন্তু মাঝে মাঝে মিলিয়ে ফেলি যে কোন প্রতীকটা আমরা কোন জায়গাতে বসাবো, তাই না? দেখো আজকে আমরা এমন একটি টেকনিক শিখবো, যে টেকনিকটি শিখলে আমরা কখনোই ভুলবো না যে কোন প্রতীকটি কোন জায়গাতে বসাতে হবে। হ্যাঁ, খুবই মজার একটি টেকনিক। দেখো এই যে দুটি চিহ্ন আমরা দেখতে পাচ্ছি, এই দুটি চিহ্ন কিন্তু দেখতে কিছুটা মুখের মতো লাগছে, তাই না? মনে হচ্ছে কি এটি একটি মুখ। দেখো আমরা যদি ধরে নিই এই যে চিত্রটি, মানে যে প্রতীকটা আমরা দেখতে পাচ্ছি, এটি কিন্তু অনেকটা এই যে এরকম, তাই না? একটি মুখের সঙ্গে যদি আমরা এটিকে তুলনা করি, দেখো এই মুখটা কিন্তু এইভাবে করে হা করা যায়, তাই না? তাহলে এই মুখটি যেদিকে হা করা থাকবে, যেমন এই মুখটি কিন্তু এইদিকে হা করে আছে, এই মুখটি এই দিকে হা করে আছে, তাহলে এই মুখটি যেদিকে হা করে থাকবে সেই পাশের সংখ্যাটি বড় হবে, ঠিক আছে? তার মানে ও যেহেতু এই পাশে হা করে আছে, তার মানে এই পাশের সংখ্যাটি বড় হবে। আবার ও যেহেতু এই দিকে হা করে রয়েছে, তার মানে এই পাশের সংখ্যাটি কিন্তু বড় হবে, তাই না? আচ্ছা দেখো এখন কত সহজে আমরা এটাকে সমাধান করব। আমরা জানি সবচেয়ে ছোট হচ্ছে 7-এর 2, আমরা লিখলাম 7-এর 2। তাহলে ওর চাইতে এই পরের যে সংখ্যাটিকে আমরা লিখবো, যে ভগ্নাংশটি আমরা লিখবো, এটি কিন্তু ওর থেকে বড় হবে, তাই না? যার কারণে কিন্তু এই মুখটিকে আমরা এই ভগ্নাংশের দিকে হা করিয়ে রাখবো, তাই না? আমরা এইভাবে করে কিন্তু এই যে প্রতীকটি, মানে এই যে মুখটি, এইভাবে করে কিন্তু এইখানে আমরা অঙ্কন করব, তাই না? দেখো কারণ এই মুখটি কিন্তু এখন এই পাশে হা করে আছে, তার মানে আমরা কি বুঝতে পারবো, আমরা বুঝতে পারবো কিন্তু ওর চাইতে এইখানে যে ভগ্নাংশটি থাকবে সেটি বড়, তাই না? আচ্ছা তাহলে 7-এর 2 এর পরে বড়কে দেখো আমরা দেখতে পাচ্ছি 6, 3 এবং 7, এই তিনটির মধ্যে এরপরে সবচাইতে ছোট হচ্ছে 3, তার মানে এই যে 7-এর 3, এই ভগ্নাংশটি কিন্তু ওর পরে বড়। তাহলে আমরা এখানে লিখব হচ্ছে 7-এর 3। তারপর ওর চাইতে এই পাশের ভগ্নাংশটি কিন্তু আরও বড় হবে, তাই না? যার কারণে আমরা কিন্তু এইভাবে করে আরও একটি চিত্র অঙ্কন করব, কারণ এই মুখটাকে কিন্তু ওর দিকে আমরা হা করিয়ে রাখবো, তাই না? বাকি থাকলো 6 এবং 7। তাহলে 6 এবং 7-এর মধ্যে ছোট কিন্তু 6, যার কারণে এই ভগ্নাংশটিকে কিন্তু আমরা এবারে এইখানে লিখে দেবো। আমরা লিখবো 7-এর 6। এবার একই রকমভাবে এইভাবে করে আরও একটি মুখ আমরা অঙ্কন করব, মানে এরকম একটি চিত্র আমরা অঙ্কন করব। এরপরে সর্বশেষ বাকি রইল কি 7-এর 7। তাহলে আমরা এখানে লিখে দেবো 7-এর 7। দেখো তাহলে কিন্তু আমাদের ছোট থেকে বড় ক্রমে এটিকে সাজানো হয়ে গেল। এটি হচ্ছে কি আমাদের উত্তর। আশা করি সকলেই তোমরা খুবই সহজে এই বিষয়টি বুঝতে পেরেছো। এবারে যদি আমরা এখান থেকে আরও একটি অঙ্ক সমাধান করার চেষ্টা করি, দেখো বন্ধুরা আমরা যদি এবারে 2-এর 3 নম্বরের যে অঙ্কটি রয়েছে এটিকে লক্ষ্য করে, এখানে বলা হয়েছে 23-এর 11, 13-এর 11, 17-এর 11, 91-এর 11। দেখো আগে যে অঙ্কটি আমরা সমাধান করেছি সেখানে আমরা দেখেছি নিচের যে সংখ্যাগুলো ছিল, অর্থাৎ যে হরগুলো ছিল, হরগুলো একই রকম ছিল, তাই না? কিন্তু এই অঙ্কে কিন্তু আমরা একটু অন্যরকম উল্টো জিনিস দেখতে পাচ্ছি। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি উপরে যে সংখ্যাগুলো, মানে লব যেগুলো রয়েছে, লবগুলো কিন্তু একই রকম, 11, 11, 11 এবং 11, তাই না? আচ্ছা যদি হর একই থাকে, মানে নিচের সংখ্যাগুলো যদি একই থাকে, তাহলে কিন্তু আমরা উপরের সংখ্যাগুলো দেখে বুঝতে পারি যে কোনটি ছোট কোনটি বড়। উপরের সংখ্যাগুলোর মধ্যে যেটি সবচেয়ে ছোট সেই ভগ্নাংশটিকে কিন্তু আমরা সবচেয়ে ছোট হিসেবে ধরি, তারপরে যে ছোট সেটিকে কিন্তু আমরা তারপরে লিখি, এইভাবে করে দেখি, তাই না? কিন্তু যখন এই উপরের সংখ্যাগুলো সমান হবে তখন কিন্তু আমাদের একটু উল্টো রকম নিয়মে এটিকে সমাধান করতে হবে, ঠিক আছে? এখন আমরা কি করব, আমরা দেখব হচ্ছে এই নিচের সংখ্যাগুলোকে। হ্যাঁ, এই নিচের সংখ্যাগুলোর মধ্যে সবচাইতে যেটি বড় সেটি কিন্তু সেই ভগ্নাংশটি কিন্তু সবচাইতে ছোট হবে। হ্যাঁ দেখো খুবই মজার একটি বিষয়। দেখো কিভাবে এই ভগ্নাংশগুলো কিন্তু উল্টো রকম নিয়মে চলে। কিভাবে দেখো, আমরা দেখতে পাচ্ছি এখানে 23, 13, 17 এবং 91, তাই না? এগুলোর মধ্যে সবচাইতে বড় কে? সবচাইতে বড় কিন্তু 91, তাই না? তাহলে আমাদের হিসেব অনুযায়ী আমরা কিন্তু স্বাভাবিকভাবে আমাদের এরকমটা মনে হয় না যে 91-এর 11 এই ভগ্নাংশটি এখানে সবচাইতে বড়, কিন্তু মজার বিষয় হচ্ছে এই ভগ্নাংশটি কিন্তু এখানে সবচাইতে ছোট, ঠিক আছে? এবং দেখো এখানে এই 23, 13, 17 এবং 91 এগুলোর মধ্যে সবচাইতে ছোট কে? সবচাইতে ছোট কিন্তু 13, তাই না? আমরা দেখতে পাচ্ছি সবচাইতে ছোট হচ্ছে 13। তাহলে আমাদের মনে হয় না যে এই ভগ্নাংশটি সবচাইতে ছোট হবে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে কি জানো? মজার ব্যাপার হলো এই ভগ্নাংশটি কিন্তু সবচাইতে বড়। আচ্ছা কিভাবে দেখো,
আমরা যদি প্রথমে এই ভগ্নাংশটিকে লক্ষ্য করি, এখানে বলা হচ্ছে 91-এর 11, অর্থাৎ 91 ভাগের 11 ভাগ। অর্থাৎ ধরো আমরা ধরে নিচ্ছি যে এটি হচ্ছে কি আমাদের একটি কেক। হ্যাঁ, আমরা ধরে নিচ্ছি এটি একটি কেক, ঠিক আছে। এখন এই কেকটিকে আমরা 91টা ভাগ করব, ঠিক আছে। এভাবে কেটে কেটে ছোট ছোট টুকরো টুকরো করে করে আমরা কি করব, 91টা ভাগ করব। দেখো আমার এইখানে 91টা ভাগ হয়নি, আমি তোমাদের জাস্ট বোঝানোর জন্য আমি একটু এটি করেছি। দেখো আমরা ঠিক কী করব, 91টা সমান ভাগ করব। 91 ভাগের মধ্যে কয় ভাগকে বলা হয়েছে, বলা হয়েছে 91 ভাগের 11 ভাগ, ঠিক আছে। তাহলে 91 ভাগের 11 ভাগকে যদি আমরা এখানে যদি আমরা 11 ভাগকে আমরা এখান থেকে কেটে নিই, 1 ভাগ 2 ভাগ 3 4 5 6 7 8 9 10 11, দেখো এই কয়টিকে কিন্তু আমরা কেটে নিলাম। হ্যাঁ, অর্থাৎ 91 ভাগের এখানে ধরো আরও অনেক ভাগ রয়েছে, তাই না, কারণ 91টা কিন্তু মোট ভাগ। তাহলে 91 ভাগের 11 ভাগকে আমরা এখানে কেটে নিলাম, তাহলে 11 ভাগ মিলে কিন্তু এতটুকু হলো, তাই না। এবারে এখানে বলা হয়েছে কি 13-এর 11, অর্থাৎ 13 ভাগের 11 ভাগ। এখন এই কেকটাকে যদি আমরা 13টি ভাগ করি মোট, হ্যাঁ, 1টি 2টি 3টি 4টি এইভাবে করে যদি আমরা 13টি ভাগ করি, হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। আচ্ছা, যদি আমরা 13টি ভাগ করি, এখন বলা হয়েছে কি 13 ভাগের 11 ভাগ। এখন এই 13টি ভাগের মধ্যে যদি 11টি ভাগকে আমরা কেটে নিই, 1 2 3 4 5 6 7 8 9 10 11, দেখো এই 11টি ভাগ যদি আমরা নিয়ে নিই, হ্যাঁ, তাহলে দেখো তো কোন ভাগটি বড় হলো। এই যে 91 ভাগের 11 ভাগ এটি বড় হলো, নাকি 13 ভাগের 11 ভাগ এটি বড় হলো? অবশ্যই কিন্তু এটি বড় হলো, তাই না। এটি 13 ভাগের মধ্যে 11 ভাগই কিন্তু আমরা এখান থেকে কেটে নিয়েছি, আর এখানে 91টা ভাগ থেকে মাত্র 11 ভাগ আমরা কেটেছি। তাহলে বড় কে, বড় কিন্তু এই অংশটুকু, তাই না, অর্থাৎ 13 ভাগের 11 ভাগ এটি কিন্তু বড়, তাই না। খুব মজার কিন্তু বিষয়টা, তাই না বন্ধুরা। আচ্ছা, তাহলে আমরা শিখলাম যে উপরের সংখ্যাগুলো যদি একই রকম হয়, তাহলে আমরা নিচের সংখ্যাগুলোকে লক্ষ্য করব। এখানের মধ্যে সবচাইতে বড় যেটি, সেই ভগ্নাংশটি কিন্তু সবচাইতে ছোট হবে, ঠিক আছে। তাহলে আমরা এটিকে ছোট থেকে বড় কিভাবে সাজাবো, আমরা একটু সমান চিহ্ন দিলাম। যেহেতু এগুলোর মধ্যে 91 সবচাইতে বড়, তার মানে এই ভগ্নাংশটি কিন্তু সবচাইতে ছোট। আমরা শুরুতেই লিখবো হচ্ছে 91-এর 11। এরপর আমরা কি করব, আমরা এরকম একটা চিহ্ন দেবো। কারণ হচ্ছে কি, কারণ আমরা এই পাশে যে ভগ্নাংশটি লিখবো সেটি কিন্তু ওর চাইতে বড় হবে, তাই না। আর আমরা জানি যে এই যে মুখটি, এই মুখটি কিন্তু বড় সংখ্যার দিকে হা করে থাকে, যার কারণে এই দিকে কিন্তু আমরা ওকে হা করিয়ে রাখবো, তাই না। আচ্ছা, এটি আমরা লিখলাম। এরপরে 23, 13 এবং 17 এগুলোর মধ্যে সবচাইতে বড়কে, সবচাইতে বড় কিন্তু 23, তার মানে এই ভগ্নাংশটি ওর পরে ছোট, তাই না। তাহলে আমরা এটিকে লিখবো 23-এর 11। এরপরে আবারও এরকম একটি চিহ্ন দিব। এখন বাকি রইল 13 এবং 17, এই দুটির মধ্যে বড়কে, বড় কিন্তু 17, তার মানে এই ভগ্নাংশটি কিন্তু ওর পরে বড়, তাই না। তাহলে আমরা লিখবো হচ্ছে 17-এর 11, এবং সর্বশেষ বাকি রইল 13-এর 11। আমরা এখানে কিন্তু লিখে দেবো 13-এর 11, অর্থাৎ এই ভগ্নাংশটি কিন্তু সবচাইতে বড়। আমাদের কিন্তু ছোট থেকে বড় ক্রমে সাজানো হয়ে গেল। আশা করি তোমরা এই প্রত্যেকটি অঙ্ক খুবই সহজে এবং খুবই মজায় শিখতে পেরেছো। বন্ধুরা, আবারও যদি আমরা বইয়ের কাছে ফিরে যাই, দেখো এখানে 2 নম্বরে এই যে অঙ্কটি রয়েছে, আমি কিন্তু এটির সমাধান তোমাদেরকে করে দেখাইনি। তোমরা কিন্তু একই রকম নিয়মেই এই অঙ্কটির সমাধান করবে, ঠিক আছে। এটি হচ্ছে তোমাদের কাজ। এবারে যদি আমরা আরেকটু নিচে চলে যাই, দেখো এখানে 3 নম্বরে আমাদেরকে বলা হয়েছে খালি ঘরের সংখ্যাগুলো নির্ণয় করো। দেখো আমরা এখানে কিন্তু প্রত্যেকটি অঙ্কে এক একটি করে খালি ঘর দেখতে পাচ্ছি, তাই না। তাহলে এই খালি ঘরের সঠিক যে সংখ্যাটি হবে, সেই সংখ্যাটি কিন্তু আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। আচ্ছা, এটিকেও কিন্তু আজকে আমরা খুবই সহজ নিয়মে নির্ণয় করা শিখব। হ্যাঁ, দেখো 1 নম্বরে যদি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 3-এর 1 সমান 6-এর উপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি খালি ঘর রয়েছে, তাই না। তাহলে আমরা এটিকে সমাধান করার জন্য আমরা লক্ষ্য করব, যদি খালি ঘরটি উপরে থাকে তাহলে এই নিচের সংখ্যা দুটিকে আমরা লক্ষ্য করব, আবার যদি খালি ঘর নিচে থাকে তাহলে উপরের সংখ্যা দুটিকে আমরা লক্ষ্য করব, ঠিক আছে। আচ্ছা, খালি ঘর যেহেতু উপরে রয়েছে, তার মানে নিচের সংখ্যা দুটিকে আমরা লক্ষ্য করব। এবার আমরা দেখব যে এই প্রথম যে সংখ্যাটি, এই সংখ্যাটি থেকে কিন্তু আমাদের এই ডান পাশের এই সংখ্যাটি হয়েছে, তাই না। তাহলে এই বাঁ পাশের সংখ্যাটি থেকে যখন এই সংখ্যাটি হবে, আমরা দেখব যে ওর চাইতে কি এই সংখ্যাটি বড় নাকি ছোট। যদি এই শেষের সংখ্যাটি বড় হয়, আমরা জানি কি এখানে দুটি জিনিস কাজ করবে, হ্যাঁ, হয় গুণ আর না হলে ভাগ, ঠিক আছে। আমরা জানি যে কোনো সংখ্যা বড় হলে কিন্তু গুণ হয়, তাই না, গুণ করলে বড় হয় এবং ভাগ করলে ছোট হয়, তাই না। আমাদের এতটুকুই হচ্ছে শুধুমাত্র বোঝার বিষয়। দেখো এই 3 কিন্তু এই পাশে এসে হয়ে গেল 6, মানে কিন্তু বড় হয়ে গেল। তাহলে কি করে বড় হয়েছে, গুণ করে না ভাগ করে? অবশ্যই গুণ করে বড় হয়েছে, তাই না, কারণ আমরা জানি গুণ করলেই কিন্তু বড় হয়। এখন আমরা দেখব যে 3-এর সঙ্গে কতকে গুণ করলে 6 হয়। হ্যাঁ, দেখো আমরা জানি 3 একে 3,
তিন দুগুণ 6 অর্থাৎ 3-এর সঙ্গে 2কে গুণ করলে কিন্তু 6 হয়। হ্যাঁ, আমরা পাচ্ছি হচ্ছে 3-এর সঙ্গে 2কে গুণ করলে হয় 6, তাই না? আচ্ছা, যার কারণে আমরা এই দেখো 3কে যদি 2 দ্বারা গুণ করি, মানে নিচের সংখ্যাকে যদি 2 দ্বারা গুণ করি, উপরের সংখ্যাকেও কিন্তু আমরা ঠিক 2 দ্বারাই গুণ করব, একই সংখ্যা দ্বারাই গুণ করব। ঠিক আছে, দেখো এখন এই 1কেও যদি আমরা 2 দ্বারা গুণ করি কত হবে? 2 একে 2, এই 2 একে যে 2 পাবো, এই 2টাকেই কিন্তু আমরা এই খালি ঘরে লিখে দেবো। ঠিক আছে, এখানে আমরা লিখে দেবো 2। দেখো কত সহজ আমরা এটিকেও সমাধান করে ফেললাম। আরও কয়েকটা অঙ্ক সমাধান করলে আরও সুন্দরভাবে হয়তো তোমরা বুঝবে। এবারে আমরা যদি কোনটি দেখব, আমরা ধরো 3 নম্বর অঙ্কটি লক্ষ্য করি। হ্যাঁ, 3 নম্বর বলা হয়েছে 4-এর 3 সমান 36-এর খালি ঘর। আচ্ছা, উপরে যেহেতু খালি ঘর রয়েছে, তার মানে আমরা নিচের সংখ্যা দুটিকে লক্ষ্য করব। আমরা দেখব এইখানে কিন্তু শুরুতে ছিল 4, এই পাশে এসে কিন্তু হয়ে গেল 36, মানে কি বড় হয়ে গেল, 4-এর চাইতে কিন্তু বড় হয়ে গেল। বড় হয়েছে তার মানে কি করেছি? আমরা এখানে কিন্তু গুণটাকে ব্যবহার করেছি, তাই না? অর্থাৎ গুণ করে কিন্তু এখানে বড় হলো, তাই না? তাহলে এখন আমরা দেখব যে 4-এর সঙ্গে কতকে গুণ করলে 36 হয়। আমরা 4-এর ঘরের নামতা পড়ব। ঠিক আছে, আমরা জানি 4-এর ঘরের নামতা যদি আমরা পড়ি, তাহলে আমরা পাবো হচ্ছে 4 নং 36, তাই না? আমরা পাবো কিন্তু 4 নং 36, অর্থাৎ 4-এর সঙ্গে যদি আমরা গুণ করি 9কে, তাহলে হবে 4 নং 36। তাহলে এই 4-এর সঙ্গে যেহেতু 9কে গুণ করে 36 হয়েছে, তার মানে এই 3-এর সঙ্গে আমরা কাকে গুণ করব? 3-এর সঙ্গেও কিন্তু আমরা এই 9কেই গুণ করব, একই সংখ্যাকেই গুণ করব, তাই না? আচ্ছা, তাহলে 3-এর সঙ্গে 9কে গুণ করলে কত হয়? আমরা জানি 3 নং 27। এই 27কেই কিন্তু আমরা এই খালি ঘরে লিখে দেব, তাই না? আমরা এখানে লিখে দেবো হচ্ছে 27। দেখো তাহলে হয়ে গেল 36-এর 27। কত সহজ অঙ্কগুলো। এরপরে যদি আমরা এখান থেকে আরও কিছু অঙ্ক দেখি, দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা এই অঙ্কটি যদি একটু লক্ষ্য করি। আচ্ছা দেখো, আমরা গুণের অঙ্ক তো দেখলাম, এবারে একটু ভাগ যদি দেখি, আমরা এই 7 নম্বর অঙ্কটি যদি লক্ষ্য করি, দেখো 7 নম্বরে বলা হয়েছে 6-এর 3 সমান, আমরা দেখতে পাচ্ছি 2-এর খালি ঘর। তাহলে আমরা উপরে যেহেতু খালি ঘর দেখতে পাচ্ছি, তার মানে নিচের সংখ্যা দুটিকে লক্ষ্য করব। এখানে শুরুতে ছিল 6 এবং এই পাশে এসে হয়ে গেল 2, তাই না? তাহলে 2 কিন্তু কি ছোট, মানে ডান পাশে এসে কিন্তু ছোট হয়ে গেল। আর ছোট হলে কি করি? আমরা জানি ছোট হলে কিন্তু ভাগ হয়, তাই না? তার মানে এই 6কে আমরা দেখব যে 6কে কত দ্বারা ভাগ করলে 2 হয়, তাই না? আমাদের তো এখানে 2 হয়েছে, আমাদের 2 বানাতে হবে। 6কে কত দ্বারা ভাগ করলে 2 হয়, তাহলে আমরা এটিকে কিভাবে করে বের করতে পারি? আমরা এই যে 2 রয়েছে, এই 2-এর ঘরের নামটা আমরা পড়ব। ঠিক আছে, আচ্ছা এই 2-এর ঘরের, অর্থাৎ এই দুটির মধ্যে যেটি ছোট থাকবে, আমরা কিন্তু সেই সংখ্যার নামটা পড়ব। 6 এবং 2 এই দুটির মধ্যে ছোটকে 2 কিন্তু ছোট। তাহলে আমরা এই 2-এর ঘরের নামটা যদি পড়ি, 2 একে 2, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, তার মানে আমরা বুঝতে পারি কি, আমরা পাচ্ছি কি 3 দুগুণ 6, অর্থাৎ এই 6কে যদি আমরা ভাগ করি কত দ্বারা? 3 দ্বারা যদি ভাগ করি, তাহলে কিন্তু হয়ে যাবে 3 দুগুণ 6, অর্থাৎ আমরা কিন্তু ভাগফল পাবো 2, তাই না? আচ্ছা দেখো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 2, তার মানে আমরা 6কে যেহেতু 3 দ্বারা ভাগ করেছি, তার মানে উপরের সংখ্যাকে আমরা কত দ্বারা ভাগ করব? উপরের সংখ্যাকেও কিন্তু আমরা 3 দ্বারাই ভাগ করব। ঠিক আছে, আচ্ছা 3 দ্বারা 3কে ভাগ করলে কয়বার ভাগ করা যাবে? আমরা জানি 3 একে 3, অর্থাৎ একবার মাত্র ভাগ করা যাবে, তাই না? তাহলে আমরা কিন্তু 3 দ্বারা 3কে ভাগ করলে পাবো হচ্ছে 1, আমরা এইখানে লিখে দেব 1। তার মানে আমরা এইখানে পাচ্ছি হচ্ছে 2-এর 1, খালি ঘরে আমাদের হলো 1। আশা করি সকলে তোমরা বুঝতে পেরেছো। এবার যদি আমরা এখান থেকে আরও একটি অঙ্ক সমাধান করি, দেখো আমরা ধরো এবারে কোন অঙ্কটি সমাধান করব? আমরা এই দেখো সর্বশেষ যে অঙ্কটি রয়েছে, আমরা যদি এটিকে একটু লক্ষ্য করি, এখানে দেখতে পাচ্ছি 54-এর 12 সমান, এখানে আমরা নিচে দেখতে পাচ্ছি খালি ঘর, উপরে দেখতে পাচ্ছি 2। তাহলে নিচে যেহেতু খালি ঘর রয়েছে, তার মানে কিন্তু আমরা উপরের দুটি এই সংখ্যাকে কিন্তু আমরা লক্ষ্য করব, তাই না? আমরা দেখতে পাচ্ছি 12 এবং এই পাশে এসে হয়ে গেল 2, তার মানে 12 কিন্তু এই পাশে এসে ছোট হয়ে গেল। তার মানে যখন ছোট হয় তখন কিভাবে ছোট হয়? ভাগ করে ছোট হয়। তার মানে আমরা দেখব যে 12-র সঙ্গে কতকে ভাগ করলে আমরা 2 পাই। তাহলে এটিকে আমরা কিভাবে করে পেতে পারি? আমরা এই যে ছোট 12 এবং 2 এই দুটির মধ্যে ছোটকে, 2 যেহেতু ছোট, আমরা 2-এর ঘরের নামটা যদি পড়ি তাহলে কিন্তু পেয়ে যাব। 2-এর ঘরের নামটা পড়তে পড়তে আমরা 12 পর্যন্ত যাব। আমরা জানি 2 একে 2, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 4 দুগুণ 8, 5 দুগুণ 10, 6 দুগুণ 12। তার মানে আমরা এই 12কে যদি 6 দ্বারা ভাগ করি, আমরা পাচ্ছি কি 6 দুগুণ 12। তার মানে 12কে যদি আমরা 6 দ্বারা ভাগ করি, তাহলেই কিন্তু আমরা পাবো 2। দেখো 12কে 6 দ্বারা যেহেতু ভাগ করে আমরা 2 পাচ্ছি, তার মানে আমরা নিচের সংখ্যাকেও ভাগ করব কত দ্বারা? নিচের সংখ্যাকেও কিন্তু ভাগ করব এই যে 6, এই 6 দ্বারা, তাই না? তাহলে এই নিচে রয়েছে কত? 54। 54কে যদি আমরা 6 দ্বারা ভাগ করি কত হয়? আমরা যদি 6-এর ঘরের নামটা পড়ি, 6 একে 6, 6 দুগুণ 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, তারপর হচ্ছে কি 6 8 48, 6 9
54 আমরা পাচ্ছি হচ্ছে কি 6 নং 54, তাই না? অর্থাৎ এই 54কে যখন 6 দ্বারা ভাগ করলাম তখন আমরা পাবো হচ্ছে 9, তাই না? 6 নং 54, যার কারণে কিন্তু এইখানে আমরা লিখে দেব 9। তাহলে কিন্তু আমরা দেখো খালি ঘরের যে সংখ্যাটি সেটিকে কিন্তু আমরা খুবই সহজে নির্ণয় করে ফেললাম। একই রকমভাবে বাকি যে খালি ঘরগুলো রয়েছে এগুলোতে কি কি সংখ্যা বসবে সেই সঠিক সংখ্যাটি কিন্তু তোমরা একই রকম নিয়মেই নির্ণয় করবে, ঠিক আছে? এটি হচ্ছে তোমাদের কাজ। এবারে যদি আমরা আর একটু নিচে চলে যাই, দেখো এখানে আমরা 4 নম্বর অঙ্কটি যদি লক্ষ্য করি, এখানে 4 নম্বর আমাদেরকে বলা হয়েছে নিচের ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ ভগ্নাংশে রূপান্তর করো। আচ্ছা, এই নিচে যে ভগ্নাংশগুলো আমরা দেখতে পাচ্ছি আমাদের বলা হয়েছে এই ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ ভগ্নাংশে রূপান্তর করো, তাই না? এই যে লঘিষ্ঠ কথাটি আমরা দেখতে পাচ্ছি, লঘিষ্ঠ মানে কি? লঘিষ্ঠ মানে কিন্তু ছোট, ঠিক আছে? তাহলে লঘিষ্ঠ ভগ্নাংশে যেহেতু প্রকাশ করতে বলা হয়েছে তার মানে কিন্তু এই ভগ্নাংশগুলোকে আমরা ছোট বানাবো। আচ্ছা, ছোট আমরা কিভাবে করে বানাতে পারি? আমরা কিন্তু কাটাকাটি করে ছোট বানাতে পারি, মানে ভাগের মাধ্যমে কিন্তু আমরা ছোট বানাতে পারি। আচ্ছা চলো এখান থেকে যদি আমরা কিছু অঙ্ক একটু সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা, যেহেতু এখানে প্রত্যেকটি অঙ্ক আমাদের একই রকম নিয়মেই সমাধান করতে হবে, যার কারণে দেখো আমি 4 নম্বরের কয়েকটি অঙ্ক তোমাদের জন্য উঠিয়ে নিয়েছি। 4-এর 1 নম্বরে বলা হয়েছে 12-এর 6। আমরা এবারে লক্ষ্য করব এটিকে ছোট বানানোর জন্য আমরা এমন একটি সংখ্যাকে এখানে আমরা নির্ণয় করব। আমরা দেখব যে এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা উপরের সংখ্যাকেও ভাগ করা যাবে, আবার এই নিচের সংখ্যাকেও ভাগ করা যাবে। একই সংখ্যা দ্বারা আমাদের কিন্তু এই দুটিকেই ভাগ করতে হবে, ঠিক আছে? এমন যদি হয় যে আমরা উপরের সংখ্যাটিকে ভাগ করতে পারতেছি আবার নিচের সংখ্যাটিকে ভাগ করতে পারছি না, তাহলে কিন্তু হবে না। আমাদের এই উপরের সংখ্যাকে যে সংখ্যা দ্বারা ভাগ করতে হবে নিচের সংখ্যাকেও কিন্তু ঠিক একই সংখ্যা দ্বারাই ভাগ করতে হবে, ঠিক আছে? যেমন দেখো আমরা দেখতে পাচ্ছি উপরে রয়েছে 6, নিচে রয়েছে 12। তাহলে দেখো এমন কি কোনো সংখ্যা রয়েছে যে সংখ্যা দ্বারা আমরা 6কেও ভাগ করতে পারবো আবার 12কেও ভাগ করতে পারবো? হ্যাঁ বন্ধুরা, এমন কিন্তু কয়েকটি সংখ্যাই রয়েছে, তাই না? যেমন দেখো 2 দ্বারা আমরা এই দুটিকে ভাগ করতে পারবো, তারপরে 3 দ্বারা ভাগ করতে পারবো, তাই না? এখন আমাদের যেটি দ্বারা মন চাইবে আমরা কিন্তু সেটি দ্বারাই ভাগ করতে পারি। আমাদের কিন্তু এমন কোনো কথা নেই যে 3 দ্বারাই ভাগ করতে হবে বা 2 দ্বারাই ভাগ করতে হবে, এমন কিন্তু কোনো কথা নেই। আমাদের যেটি দ্বারা খুশি আমরা কিন্তু সেটি দ্বারাই ভাগ করতে পারি। আচ্ছা, আমরা যদি প্রথমে দেখো 2 দ্বারা ভাগ করি, 2 দ্বারা ভাগ করলে আমরা প্রথমে 6কে 2 দ্বারা যদি ভাগ করি কয়বার ভাগ করা যাবে? আমরা জানি 3 দুগুণ 6। আমরা কিন্তু 2 দ্বারা ভাগ করলে পাবো হচ্ছে 3, তাই না? যার কারণে এই 6কে কেটে দিয়ে আমরা লিখে দেব 3। এবারে এই 12কেও কিন্তু আমরা ঠিক 2 দ্বারাই ভাগ করব। উপরের সংখ্যাকে যা দ্বারা ভাগ করব নিচের সংখ্যাকে কিন্তু ঠিক সেই একই সংখ্যা দ্বারাই ভাগ করব। তাহলে এই 12কেও যদি আমরা 2 দ্বারা ভাগ করি কয়বার ভাগ করা যাবে? আমরা জানি 6 দুগুণ 12, আমরা কিন্তু 6 বার ভাগ করতে পারবো, তাই না? যার কারণে এই 12কে কেটে দিয়ে লিখবো হচ্ছে 6। এবার উপরে পাচ্ছি 3, নিচে পাচ্ছি 6। এখন দেখো তো এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা আমরা 3কেও ভাগ করতে পারবো আবার 6কেও ভাগ করতে পারবো? হ্যাঁ, এমন কিন্তু একটি সংখ্যা রয়েছে, সেটি হচ্ছে 3। দেখো 3 দ্বারা আমরা 3কেও ভাগ করতে পারবো আবার 6কেও ভাগ করতে পারবো, তাই না? আচ্ছা, যদি ভাগ করি দেখো 3 দ্বারা 3কে ভাগ করলে কয়বার ভাগ করা যাবে? আমরা জানি 3 একে 3, অর্থাৎ একবার ভাগ করা যাবে। এই জন্য এই 3কে কেটে দিয়ে আমরা লিখবো হচ্ছে 1। এবং এই 3 দ্বারাই যদি 6কে ভাগ করি কয়বার ভাগ করা যাবে? আমরা জানি 3 দুগুণ 6, অর্থাৎ 2 বার ভাগ করা যাবে। আমরা 6কে কেটে দিয়ে লিখে দেব 2। এখন আমরা উপরে পাচ্ছি হচ্ছে 1, নিচে পাচ্ছি 2। এবারে কিন্তু এমন আর কোনো সংখ্যা নেই যে সংখ্যা দ্বারা 1কেও ভাগ করা যাবে আবার 2কেও ভাগ করা যাবে, ঠিক আছে? আচ্ছা, যতবার কাটাকাটি যাবে ততবার কিন্তু আমরা এইভাবে কাটাকাটি করতে থাকবো। যখন দেখবো যে আর ভাগ করা যাচ্ছে না তখন কিন্তু আমরা এরপরে কিন্তু আমরা এখানে একটু সমান চিহ্ন দিয়ে আমরা কিন্তু সঠিক উত্তরটাকে এখানে লিখে দেব, ঠিক আছে? আচ্ছা দেখো, তোমাদের কিন্তু মনে হতে পারে যে এই দুটি সংখ্যাকে কিন্তু আমরা 1 দ্বারা ভাগ করতে পারি, তাই না? কিন্তু 1 দ্বারা আমরা কখনোই ভাগ করব না, কারণ 1 দ্বারা ভাগ করলে কিন্তু আমরা ঠিক এই একই সংখ্যাগুলোকেই পাবো, ঠিক আছে? এই জন্য 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় কিনা এটি আমরা লক্ষ্য করব। আচ্ছা, যেহেতু অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না এই জন্য আমরা একটু সমান চিহ্ন দিয়ে আমরা কী করব? উপরে পাচ্ছে হচ্ছে 1, এই উপরে 1 লিখে দেব এবং নিচে পাচ্ছে 2, যার কারণে নিচে লিখে দেব 2। এটি হচ্ছে কি আমাদের উত্তর। দেখো কত সহজ অঙ্কগুলো। এবার একই রকমভাবে যদি 4 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 48-এর 16। আচ্ছা, এখন আমরা লক্ষ্য করব যে এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা আমরা 48কেও ভাগ করতে পারবো আবার 16কেও ভাগ করতে পারবো? এমন কি কোনো সংখ্যা রয়েছে বন্ধুরা? হ্যাঁ, এমন কিন্তু একটি সংখ্যা রয়েছে, সেটি হচ্ছে কত? 2, তাই না? আচ্ছা, আমরা একটি সংখ্যা পেলেই হবে, কিন্তু আমাদের অনেকগুলো সংখ্যা খুঁজে বের করতে হবে এমন কিন্তু কোনো কথা নয়, তাই না? কারণ আমাদের একটি সংখ্যা পেলে আমরা সেই সংখ্যা দিয়ে কিন্তু কাটাকাটি করতে পারবো। আচ্ছা দেখো, আমরা আরেকটি সুন্দর টেকনিক শিখতে পারি, সেটি হচ্ছে আমরা জানি যে কোনো জোড় সংখ্যাকে কিন্তু 2 দ্বারা ভাগ করা যায়। দেখো 16ও একটি জোড় সংখ্যা আবার 48ও কিন্তু একটি জোড় সংখ্যা, তার মানে এই দুটিকেই কিন্তু আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো। 2 দ্বারা যদি 16কে ভাগ করি কয়বার ভাগ করা যাবে? আমরা জানি 8 দুগুণ 16, তাই না? আমরা এখানে পাবো হচ্ছে 8। আমরা এখানে উপরে লিখে দিলাম 8 এবং
একই রকমভাবে যদি আমরা 2 দ্বারা 48কে ভাগ করি, কবে ভাগ করা যাবে? আমরা জানি হচ্ছে 24 দুগুণ 48, তাই না? তোমরা কিন্তু আলাদা জায়গাতেও ভাগ করে দেখতে পারো। অথবা আরও একটি সুন্দর টেকনিক আমি তোমাদেরকে শিখাই, সেটি হচ্ছে 2 দ্বারা আমরা যে কোনো সংখ্যাকে ভাগ করলে আমরা কিন্তু উত্তর পাবো হচ্ছে কি এই সংখ্যার অর্ধেক। অর্থাৎ দেখো 16কে কিন্তু 2 দ্বারা ভাগ করেছি, 16-এর অর্ধেক হচ্ছে কত? 16-এর অর্ধেক হচ্ছে 8, আমরা এখানে পেয়েছি 8। একই রকমভাবে 48কে যখন 2 দ্বারা ভাগ করব আমরা কিন্তু 48-এর অর্ধেক পাবো। 48-এর অর্ধেক কত? দেখো 4-এর অর্ধেক হচ্ছে 4-এর অর্ধেক হচ্ছে 2 এবং 8-এর অর্ধেক হচ্ছে 4, তার মানে 2 এবং 4 মিলে হয়ে গেল 24, তাই না? অর্থাৎ 2 দ্বারা যখন 48কে ভাগ করলাম আমরা পাচ্ছি হচ্ছে 24, তাই না? এবার একই রকমভাবে এই যে 8 এবং 24 রয়েছে, এই দুটিকেও কিন্তু আমরা আবারও 2 দ্বারা ভাগ করতে পারবো, তাই না? কারণ দুটি জোড় সংখ্যা। এখন 2 দ্বারা 8কে ভাগ করলে কত হবে? 8-এর অর্ধেক কত? 8-এর অর্ধেক হচ্ছে 4, আমরা এখানে লিখে দিলাম 4, হ্যাঁ, আমরা এখানে লিখে দিলাম 4। এবং এই 24কেও 2 দ্বারা ভাগ করলে আমরা পাবো হচ্ছে 24-এর অর্ধেক। 24-এর অর্ধেক কত? দেখো 2-এর অর্ধেক হচ্ছে 1, 4-এর অর্ধেক 2, অর্থাৎ 12, তাই না? আচ্ছা, এখন আবারও কিন্তু এই 4 এবং 12 এই দুটিকেই কিন্তু আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো। 2 দ্বারাও ভাগ করতে পারবো, আবার 4 দ্বারাও কিন্তু এই দুটিকেই ভাগ করতে পারবো। তোমাদের যেটি দ্বারা খুশি তোমরা সেটি দ্বারাই কিন্তু ভাগ করতে পারো, উত্তর আমাদের একই হবে। হ্যাঁ, আমরা যা দিয়ে ভাগ করি না কেন উত্তর একই হবে। আচ্ছা, যদি আমরা 4 দ্বারা এবারে ভাগ করি, দেখো আমরা যদি বড় সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমাদের কাটাকাটিটা অল্প সময়ের ভিতরে হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, 4 দ্বারা যদি 4কে ভাগ করি কবে ভাগ করা যাবে? আমরা জানি 4 একে 4, একবার ভাগ করা যাবে। আমরা উপরে পাচ্ছি 1 এবং একই রকমভাবেই যদি আমরা এবারে দেখো, আচ্ছা আমরা উপরে লিখে দিলাম হচ্ছে 1 এবং যদি এই 12কেও আমরা 4 দ্বারা ভাগ করি কয়বার ভাগ করা যাবে? আমরা জানি 4 একে 4, 4 দুগুণ 8, 3 4 12, অর্থাৎ 3 বার ভাগ করা যাবে। আমরা 12কে কেটে লিখে দেব 3। এখন উপরে পাচ্ছি 1, নিচে পাচ্ছি 3। এখন এমন কিন্তু আর কোনো সংখ্যা নেই যে সংখ্যা দ্বারা আমরা 1 এবং 3 এই দুটিকেই ভাগ করতে পারবো। যার কারণে আমরা কী করবো? একটু সমান চিহ্ন দিয়ে উপরে আমরা পাচ্ছি 1, উপরে লিখে দেবো 1, নিচে পাচ্ছি 3, নিচে লিখে দেবো 3। দেখো আমাদের কিন্তু উত্তর বের করা হয়ে গেল, আমরা পাচ্ছি 3-এর 1। এবার 8 নম্বরে আমাদের বলা হয়েছে 36-এর 32, তাই না? তাহলে এটিকে যদি একটু সমাধান করি, আমরা লক্ষ্য করব যে এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা 32কেও ভাগ করা যাবে, আবার 36কেও ভাগ করা যাবে। দেখো দুটি কিন্তু জোড় সংখ্যা, তার মানে আমরা কিন্তু 2 দ্বারা ভাগ করতে পারবো, তাই না? তাহলে 2 দ্বারা 32কে ভাগ করলে আমরা পাবো কত? 32-এর অর্ধেক। 32-এর অর্ধেক হচ্ছে 16, তাই না? আমরা উপরে লিখে দিলাম 16। এবং 36কেও যদি 2 দ্বারা ভাগ করি 36-এর অর্ধেক আমরা পাবো। তাহলে 36-এর অর্ধেক কত? 36-এর অর্ধেক কিন্তু 18, তাই না? আমরা জানি 18 দুগুণ 36। আচ্ছা, তাহলে এবারে দেখো আমরা এখানেও পাচ্ছি জোড় সংখ্যা, এখানেও পাচ্ছি কিন্তু জোড় সংখ্যা, তাই না? এখন কিন্তু আবারও আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো। 16কে 2 দ্বারা ভাগ করলে কত পাবো? 16-এর অর্ধেক হচ্ছে 8, তাই না? আমরা 16কে 2 দ্বারা ভাগ করলে পাবো হচ্ছে 8 এবং 18কে 2 দ্বারা ভাগ করলে কিন্তু আমরা ওর অর্ধেক, 18-এর অর্ধেক হচ্ছে কত? 9 কিন্তু আমরা পাবো। এখানে আমরা লিখে দিলাম 9। এবার দেখো উপরে পাচ্ছি 8, নিচে পাচ্ছি 9। এখন কিন্তু এমন আর কোনো সংখ্যা নেই যে সংখ্যা দ্বারা আমরা 8 এবং 9 এই দুটিকেই ভাগ করতে পারবো। যার কারণে আমরা কী করবো? একটু সমান চিহ্ন দিয়ে উপরে আমরা লিখে দেবো 8 এবং নিচে লিখে দেবো 9, তাই না? এটি হচ্ছে কি আমাদের উত্তর। দেখো এইভাবে করে কিন্তু আমরা এখানে প্রত্যেকটি অঙ্ককে খুবই সহজেই সমাধান করতে পারি। আচ্ছা, আবার যদি আমরা বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা এখানে অর্থাৎ 4 নম্বরে বাকি যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে কিন্তু তোমরা ঠিক একই রকম নিয়মেই লঘিষ্ঠ আকারে প্রকাশ করবে, ঠিক আছে? এটি হচ্ছে তোমাদের কাজ। এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে দেখো আমরা একটা ছেলে শিশুকে দেখতে পাচ্ছি। সে বলেছে আমরা সমতল ভগ্নাংশ তৈরি করা আয়ত্ত করেছি। মানে কিভাবে সমতল ভগ্নাংশ তৈরি করা যায় সেটি কিন্তু আমরা শিখেছি। এবং এই মেয়ে শিশুটি কি বলেছে? হ্যাঁ, আমরা এ ধারণাকে কাজে লাগিয়ে অনেক কিছু করতে পারি। চলো পরবর্তী অংশে নতুন কিছু শিখি। আচ্ছা, পরবর্তী অংশে বলতে কিন্তু আমাদের পরবর্তী পৃষ্ঠার কথা বলা হয়েছে। যখন আমরা পরবর্তী পৃষ্ঠার সমাধান করব তখন কিন্তু আমরা অবশ্যই নতুন কিছু শিখতে পারবো, তাই না? আশা করি আজকের প্রত্যেকটি অঙ্ক তোমরা খুবই সহজে এবং খুবই মজায় শিখতে পেরেছো। আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।